বাজেট। আজ নভেম্বর বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। জেলার বাজেট আপডেট নেব, সঙ্গে রয়েছেন সরাসরি মুর্শিদাবাদ থেকে অয়ন ঘোষাল। সুপ্রভাত, নমস্কার। জি 24 ঘন্টায় সকাল 9টায় বড় খবর নিয়ে আপনাদের সঙ্গে বহরমপুর গোড়াবাজার থেকে রয়েছি আমি অয়ন। আজকে বাজেট, একটা বাজেট যেটা এই দেশের একজন কোটিপতি নাগরিক থেকে শুরু করে একজন দিন আনা দিন খাওয়া মানুষ প্রত্যেককে কোনো না কোনোভাবে এফেক্ট করে। আমি অন্য প্রসঙ্গে যাব, আমি আমাদের বাকি যারা সহকর্মীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। আজকে সব থেকে যে বড় বড় খবর, এই প্রত্যেকটা খবরের হাল হকিকত আমরা তাদের থেকে জানবো। তার আগে এই মুহূর্তে আমার সঙ্গে যারা গোড়াবাজার থেকে রয়েছেন, আমি এখানে দেখাই যাচ্ছে বুবাই টি স্টল, চায়ের দোকান, শহীদ সূর্য সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। এখানে যারা সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, যারা প্রত্যেকে রোজগার করেন, তারা প্রত্যেকে ট্যাক্স দেন। সেই ট্যাক্সের টাকাতে ডেভেলপমেন্ট হয় কি হয় না এটা আমাদের অনেকেরই জানা নেই। এই অবস্থায় দাঁড়িয়ে আজকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, যিনি নবমবারের জন্য আজ সাধারণ আর্থিক বাজেট পেশ করবেন, এই প্রথম আমরা জানি যে রবিবার ছুটির দিন, কিন্তু সেই দিনও টেনশন মুক্ত থাকছে না আপামর ভারতবাসী। তার কারণ কোন দাম বাড়বে, কোন দাম কমবে, করের বোঝা কমবে না বাড়বে, এই টেনশনটাই কিন্তু রবিবাসরীয় সকালের যে অ্যাবসলিউট রিল্যাক্সেশন, সেটাতে কোথাও ভাটা পড়েছে। আমি জানতে চাইবো আপনার কাছে কি প্রত্যাশা আপনার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে? আমরা অর্থমন্ত্রীর কাছে প্রত্যাশা করি যাতে মধ্যবিত্ত মানুষের উপকার হয়, কী ধরনের উপকার? যাতে ট্যাক্স কম দেওয়া হয়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপরে ট্যাক্স উঠিয়ে নেওয়া হয়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম, এটা কি আপনাকে কোথাও না কোথাও আমাদের সবাইকেই চিন্তায় ফেলে? কারণ আগে আমরা বাজারে যত টাকা দিয়ে যতটা বাজার করতে পারতাম, এখন তো পারছি না। এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। কেন্দ্রীয় বাজেটে এই জিনিসপত্রের দাম কমার কোনো সুরাহা পাবেন বলে আপনি মনে করেন? আমি মনে করছি এবার হয়তো কিছুটা সুরাহা পাবো, কারণ অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, সেটা একটা রেস চলছে, সেইটা যেন টান পড়ে। দেখি আরও কিছু মানুষের সাথে কথা বলি। তার কারণ 5টি রাজ্যে নির্বাচন রয়েছে। এই নির্বাচনের ওপর অনেকাংশে নির্ভর করে বাজেটে মধ্যবিত্তের কর ছাড়, বাজেটে বিশেষ কিছু সুযোগ সুবিধা। এবার কি হতে চলেছে সেটা তো সকাল 11টায় জানা যাবে। তার আগে আমরা আরও কিছু মানুষের সঙ্গে কথা বলি। আমি একটু আপনার সাথে কথা বলি। নির্মলা সীতারামনের নবম কেন্দ্রীয় আর্থিক বাজেট, কি আশা একজন মধ্যবিত্ত মানুষ হিসেবে? আপনি কি প্রত্যাশা করেন? সিনিয়র সিটিজেনদের একটু ছাড় দেখ কোনি। ওষুধের দাম, ওষুধের দাম, রেলওয়ে টিকিটের দাম, বিমানের দাম। 131টা জীবনদায়ী ওষুধের দাম, সেটা তো আগের থেকে অনেকটা কমানো হয়েছে। স্বাস্থ্য বিমাকে ইতিমধ্যেই জিএসটির আওতার বাইরে নিয়ে যাওয়া হয়েছে। কিছু কিছু বেনিফিট তো পেয়েছেন, আর কি কিছু? এইটাই ব্যাস, আর কিছু না। নীলাঞ্জনার কাছে একটু যাব, আমার সহকর্মী। এই মুহূর্তে নীলাঞ্জনা, তুমি যদি একটু পয়েন্টার বলে, আজকে আমরা যে আর্থিক সমীক্ষা রিপোর্টটা পেয়েছিলাম এই 2025-26 আর্থিক বছরে, সেই রিপোর্টে কি কি এমন ফিচার রয়েছে যেগুলো আজকে বাজেটে রিফ্লেক্ট হলে সত্যিই মধ্যবিত্তের একটু সুরাহা হবে? নীলাঞ্জনা, তুমি যদি আমাদের দর্শকদের একটু বুঝিয়ে পয়েন্টার করে করে বল। একদমই অয়ন, সেক্ষেত্রে আমরা জানি যে প্রধানমন্ত্রী যেটা বলেছিলেন যে নেক্সট জেনারেশন রিফর্মের কথা বলছেন। তিনি বলছেন রিফর্ম এক্সপ্রেসে চড়েছি, ভারতের যে অর্থনীতি বিশ্বের দরবারে সেটা আরও প্রতিযোগী হবে, শক্তিশালী হবে। এই সমস্ত বক্তব্য কি বাজেটে কতটা প্রতিফলিত হবে সেদিকে আমাদের নজর তো থাকছে। তার আগে আমি যদি একটুখানি দেখাই যে কি কি চ্যালেঞ্জ হতে পারে বাজেট থেকে, কি কি প্রত্যাশা, এবং বাংলার জন্য 2025-এর দিকে যদি নজর রাখা যায়, কি পেয়েছি কি পাইনি সেই হিসাবটাও একবার দেখে নিই 2026-এর বাজেট পেশের আগে। আমি প্রথমেই দেখাই যে বাজেটের চ্যালেঞ্জ সেক্ষেত্রে ঠিক কী থাকছে। বাজেটের চ্যালেঞ্জের দিকে যদি নজর রাখা যায়, সেক্ষেত্রে কিন্তু পরিকাঠামো খাতে ব্যয়, এই বিষয়টা কিন্তু নজরে রাখতে হবে। পরিকাঠামো খাতে ব্যয়, কর্মসংস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা থেকে এক্সপেকটেশন থাকে, সাধারণ মানুষের এক্সপেকটেশন থাকে যে কর্মসংস্থান, যেখানে আমরা বেকারত্ব নিয়ে বারবার করে এই ইস্যুগুলো যখন সামনে আসে, কর্মসংস্থানে কতটা জোর দেওয়া হলো বা কর্মসংস্থানের জন্য কি করা হচ্ছে, বাজেটে কি
বরাদ্দ থাকছে, এরই পাশাপাশি আর্থিক বৃদ্ধির হার বজায় রাখা, এগুলো কিন্তু চ্যালেঞ্জ। মনে রাখতে হবে যে আর্থিক বৃদ্ধিও যাতে ঠিক থাকে সেই বিষয়টাও কিন্তু ধরে রাখা এবং সেটা মাথায় রেখে বাজেট পেশ করা, এটা একটা চ্যালেঞ্জ থাকছে। এরই পাশাপাশি রাজকোষে ঘাটতি নিয়ন্ত্রণ, অর্থাৎ রাজকোষের ঘাটতি নিয়ন্ত্রণ করেই কিন্তু যেখানে যেই খাতে বরাদ্দ সেই খাতে বরাদ্দ, এই রাজকোষে ঘাটতি নিয়ন্ত্রণের বিষয়টা মাথায় রেখেই করতে হবে। এটা তো গেল চ্যালেঞ্জের কথা। এবার যদি আমরা প্রত্যাশার কথা বলি, সাধারণ মানুষের সঙ্গে অয়ন তুমি কথা বলছিলে, সাধারণ মধ্যবিত্ত মানুষ তারা চাইছেন যে তারা যাতে সুস্থভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেন, তাদের যাতে কিছুটা সাশ্রয় হয়, তাদের হাতে যাতে টাকা থাকে, সেক্ষেত্রে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান প্রথমেই বলছিলাম। তাহলে প্রত্যাশা কি থাকছে? আমরা যদি একটু প্রত্যাশার দিকেও এবার একটু নজর রাখি যে এই বাজেট থেকে প্রত্যাশা, সাধারণ মানুষের প্রত্যাশা এই বাজেট থেকে কি থাকছে। খুব স্বাভাবিকভাবেই প্রথম প্রত্যাশা যেটা থাকছে যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামে লাগাম, এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নিত্য প্রয়োজনীয় জিনিসের দামে কিন্তু লাগাম দিতে হবে, এই প্রত্যাশা সাধারণ মানুষের থাকে। কারণ যেভাবে মূল্য বৃদ্ধি হচ্ছে এবং এই মূল্য বৃদ্ধির বিষয়টা নিয়ে সাধারণ মানুষ খুব স্বাভাবিকভাবেই জেরবার, তাহলে জিনিসপত্রের দাম যদি কম হয় তাহলে আমরা একদম পাওয়ার পয়েন্টে বুঝতে পারছি যে সাধারণ মানুষ তাদের প্রত্যাশাটা কোন কোন জায়গায় এবং আর্থিক সমীক্ষা রিপোর্ট অনুযায়ী সেই প্রত্যাশা কতটা পূরণ হতে পারে অথবা কতটা পূরণ হওয়া এই মুহূর্তে কার্যত অসম্ভব, সেটা মোটের ওপর আমরা একদম পাই চার্টের মাধ্যমে বুঝলাম। সাধারণ মানুষ যাদের কথা ভেবে এবারের আর্থিক বাজেট পেশ হতে চলেছে বলে মনে করা হচ্ছে, কারণ ওই যে বললাম 5 রাজ্যে বিধানসভা নির্বাচন, সেক্ষেত্রে সাধারণ মানুষ তাদের সঙ্গে আমাদের একেবারে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার প্রতিনিধিরা রয়েছেন। নারায়ণ সিংহ রায় আমার শিলিগুড়ির সহকর্মী রয়েছেন আমার সঙ্গে, বাসুদেব চট্টোপাধ্যায় আমার আসানসোলের সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে, এবং দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় আমার সহকর্মী হাওড়া থেকে আমাদের সঙ্গে রয়েছেন। এই তিনজনের কাছে পরপর যাব, কারণ তাদের সঙ্গে রয়েছে জনতা জনার্দন, যাদের কথা মাথায় রেখেই প্রত্যেক বছর ভারতবর্ষের সংসদে পেশ হয় কেন্দ্রীয় আর্থিক সাধারণ বাজেট। নারায়ণ, তোমার সঙ্গে যারা রয়েছেন তারা আজকে কি প্রত্যাশা করছেন নির্মলা সীতারামনের নবম বাজেটকে কেন্দ্র করে? একেবারে অয়নদা, দেখো তুমি একটু আগে যেটা বলছিলা যে হারে দ্রব্যমূল্য বৃদ্ধি, সাধারণ মধ্যবিত্তরা তারা কি চাইছে, তার পাশাপাশি কিছু ক্ষেত্রে যেমন ওষুধ থেকে শুরু করে কিছু ক্ষেত্রে দাম যদিও দ্রব্যমূল্য অনেকটাই কিছুটা কমেছে, কিন্তু তার পাশাপাশি দৈনন্দিন যে জিনিস, তার পাশাপাশি সাধারণ শহরবাসী যারা মধ্যবিত্ত তারা কি চাইছে। আমি সরাসরি এই মুহূর্তে রয়েছি চায়ের থেকে, তুমি জানো টিম্বার ট্যুরিজম এই উত্তরবঙ্গে ভরা, এবং সেই চায়ের দোকানে আমরা রয়েছি, কারণ চায়ের দোকানে এই রয়েছি, এখানে চা ভরপুর উত্তরবঙ্গে, কিন্তু চায়ের দাম কি কমেছে, তার পাশাপাশি যে টিম্বার তার দাম কি কমেছে, বা দ্রব্যমূল্য বৃদ্ধিতে এবারের বাজেটে কি হতে চলেছে বা কি প্রত্যাশা মধ্যবিত্তর। আমি সরাসরি কথা বলবো। মনোজদা, একটু আগেই বলছিলাম তুমি কিছু শিলিগুড়ির বিষয় নিয়েই বলছিলে যে কেন্দ্রীয় সরকার বহুবার বলেছে, যেমন শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম শহরবাসী এবং উত্তরবঙ্গবাসীর বহুদিন থেকে একটা তাদের আবেগ, সেটা হওয়া দরকার, সেটাকে আরও বৃহত্তর এখানে ইন্টারন্যাশনাল ক্রিকেট হওয়া দরকার, এটা নিয়ে একটু কথা বল। না, আমি একটা মঞ্চে মাননীয় এমপির সাথে ছিলাম, তো এমপি বলেছিল যদি রাজ্য সরকার জমি দেয় তাহলে আমি সেন্ট্রাল থেকে টাকা অ্যালটমেন্ট করব। আমি আশা করব এই বাজেটে উনি টাকাটাকে স্যাংশন করে নিয়ে আসে। আমি নর্থ বেঙ্গলবাসী হিসাবে একটাই বড় স্টেডিয়াম, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, নিজেকে লজ্জিত মনে হয় যে স্টেডিয়ামটার জীর্ণদশা হয়েছে। আপনি নিজে ওই মাঠে যান, দৌড়াদৌড়ি করেন, দেখছেন যে মাঠটার কী অবস্থা। উত্তরবঙ্গবাসী আমি মনে করি যে এখন সরকার আছে তাকে দুহাত দিলে আশীর্বাদ দিয়েছে, তো কেন আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আশা করবো না যে রাজ্য সরকারের সাথে মিলে শিলিগুড়ি শহরে একটা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম হবে, যেখানে মমতা ব্যানার্জি একটা জমি অলরেডি অ্যালটমেন্ট করে দিয়েছে। ঠিক ঠিক, একেবারে ঠিক। নারায়ণ, সত্যি তো উনি তো বলছেন উনি দুহাত তুলে আশীর্বাদ দিয়েছেন, এবং উত্তরবঙ্গে আমরা দেখেছি কেন্দ্রে যে দল যার হাতে শাসনভার থাকে তারাই বরাবর উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য এলাকাতে নির্বাচনে ছড়ি ঘোরায়, কিন্তু সেই অর্থে যখন কেন্দ্রে আবারও সেই দলের সরকার গঠন হয় তখন উত্তরবঙ্গের ওই পার্বত্য এলাকার মানুষগুলো তাদের যে ভোট
সেই ভোট দান সেটাকে জাস্টিফাই করতে পারেন কি? এটা একটা বড় প্রশ্ন। আমি একেবারে দক্ষিণবঙ্গে শিল্পাঞ্চলে নেমে আসব। শিল্পাঞ্চল আসানসোল, সেখান থেকে রয়েছেন আমার সহকর্মী বাসুদেব চট্টোপাধ্যায়। শিল্পাঞ্চলে এই মুহূর্তে শিল্পের অবস্থা বেশ খারাপ। শিল্পাঞ্চলের মানুষের হাতেও কাজ নেই, তাদেরকেও একেবারে লাগোয়া রাজ্য ঝাড়খণ্ড বিহারে চলে যেতে হচ্ছে কাজের সন্ধানে। বাসুদেব, ঠিক এই জায়গায় দাঁড়িয়ে তোমার সঙ্গে যারা রয়েছেন তাদের কাছে আমাদের প্রশ্ন থাকবে যে তারা আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেটকে কেন্দ্র করে ঠিক কতটা আশাবাদী এবং কি তাদের প্রত্যাশা। দেখো, আমরা আসানসোলের যে বিএনআর মোড় স্টেট ব্যাংকের সামনে চা দোকানের সামনে রয়েছে এবং আমাদের সঙ্গে রয়েছে ইনি হচ্ছেন কলিয়ারির শ্রমিক এবং কলিয়ারিতে চাকরি করেন, ব্যাংকের শ্রমিক যারা এখানে ব্যাংকে কাজ করেন, ইনকাম ট্যাক্সের আইনজীবী, সকলেই আছে। আমরা একটু জেনে নেবার চেষ্টা করব। দিদি, এই যে কলিয়ারি, এখানে তো শিল্পনগরী, আসানসোল শিল্পনগরী, এখানে কলিয়ারি আছে, ইস্পাত কারখানা আছে, বা এখানে কি অবস্থা, কি চাইছে এখন? কলিয়ারি এটা হচ্ছে একটা মহারত্ন কোম্পানি, কোল ইন্ডিয়া বলে, কিন্তু এখন মহারত্ন নয়। এখন শ্রমিকদের মায়না দিতে পারছে না ঠিকঠাক করে টাইমে, শ্রমিকদের সানডে কেটে দেওয়া হচ্ছে। এইসব মুনাফা লুটিয়ে নিয়ে এরা একটা প্রাইভেট করার একটা চক্রান্ত নিচ্ছে, তার সঙ্গে ম্যানেজমেন্ট জড়িয়ে আছে। ম্যানেজমেন্ট একসাথে জড়িয়ে এটা কি করছে না, এটা বলছে এটাকে আমরা প্রাইভেট করব, তার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু আমার মনে হয় এইটা সমস্ত পিএসসিকে যদি প্রাইভেট করে দেওয়া হয় তাহলে আজকে দেশের অবস্থা কি হবে। আমরা একটু জেনে নেবো যে আইনজীবী হিসাবে যে কি বলবেন এই যে শিল্পনগরী আসানসোল, শিল্পের এই অবস্থা। হ্যাঁ, হ্যালো। আমরা মোটামুটি ভালো নেই, জনগণ ভালো নেই। কারণ হচ্ছে যা বাজেট আসে যায়, কিন্তু আমাদের উপর ইফেক্ট এমন পড়ে যে আমরা মধ্যবিত্তরা আস্তে আস্তে গরিব হচ্ছি এবং এইভাবে চললে বাজেটের কোনো চাম থাকছে না। ইনকাম ট্যাক্সের স্ল্যাবটা গত বছরে বাড়িয়েছে, কিন্তু অনেক ডিডাকশন ওরা অফ করে দিয়েছে, যেটা আমরা চাইনি। কি বাসুদেব, আমরা বুঝতে পারছি তুমি সমাজের ভিন্ন ভিন্ন পেশার মানুষ, তাদের প্রত্যেককে ধরে ধরে তাদের কি কি প্রাপ্তি অপ্রাপ্তি সেটা বোঝার চেষ্টা করলে এবার কলকাতা শহরের বৃহত্তম ডেইলি প্যাসেঞ্জার গেটওয়ে শিয়ালদহ স্টেশন, এই শিয়ালদহ স্টেশন থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী দেবাঞ্জন। দেবাঞ্জনের কাছে আমার একটাই জিজ্ঞাসা, দেবাঞ্জন, যারা প্রতিদিন কলকাতায় আসেন, কাজ করেন এবং ফিরে যান, তারা আজকে এই বাজেটকে কেন্দ্র করে কি বলছেন, কি তাদের আশা প্রত্যাশা, এবং বিগত এই বছরগুলোতে তাদের কি কোথাও না কোথাও আশা ভঙ্গ হয়েছে নাকি তারা এখনো আশাবাদী? দেবাঞ্জন। একদমই অয়ন, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনে এবং তুমি দেখতে পাচ্ছ ছুটির দিনেও কিন্তু এখনও নিত্যযাত্রীদের তাদের যাতায়াত রয়েছে এবং তারই মাঝে আমরা কথা বলে নেব যে নিত্যযাত্রীরা রয়েছেন। তুমি যে কথা বলছিলে যে তাদের প্রত্যাশা কি, এবারের যে বাজেট, আজকে যে বাজেট পেশ হবে, সেই বাজেট নিয়ে আপনার প্রত্যাশা কি? আপনার কি প্রত্যাশা এর আগে ধাক্কা খেয়েছিল, নাকি এরপরেও আপনি নতুন কিছু আশা করছেন? নতুন কিছু আশা বলতে আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে আমরা সাধারণ মানুষ হিসেবে বলতে চাই, আজকের ভারতবর্ষে দ্রব্যমূল্য বৃদ্ধি যেভাবে বেড়ে চলেছে, সাধারণ মানুষের জীবনযাপন অনেকটা ব্যাহত ঘটছে। তার মধ্যে প্রথম আমি বলতে চাই যে সোনার উপর দাম এতভাবে বেড়ে চলেছে, বাজেটের মধ্যে দিয়ে এই সোনার উপর দাম যদি কমাতে পারে সরকার, আমরা সাধারণ মানুষ সরকারের কাছে তার জন্য কৃতজ্ঞতা বোধ করব। 2 নম্বর হচ্ছে গ্যাসের দাম যেভাবে বেড়েছে, আজকের গরিব ঘরের মানুষ মহিলারা তারা গ্যাসে রান্না করতে পারছে না, সেই পুরানো দিনে ফিরে আসছে, কাঠ জ্বালানি আবার রান্না করতে শুরু করেছে। তাই ভারতবর্ষের সরকারের কাছে আমি আবেদন করব যাতে গ্যাসের দাম যাতে কমায়, তার জন্য আমরা সাধারণ মানুষ আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি। অর্থাৎ অয়ন, তুমি বুঝতে পারছো যে এখানে কিন্তু সোনার উপর দাম কমানোর পাশাপাশি গ্যাসের দাম, অন্যান্য মূল্যবৃদ্ধি, সেগুলো নিয়ে কিন্তু মানুষের একটা আজ এখনই প্রত্যাশা রয়েছে। আমি একজন মহিলা যাত্রী আসছেন, আমি তার থেকে জেনে নেব, দিদি আজকে বাজেট পেশ হবে এবং সেই বাজেটে আপনার প্রত্যাশা কি? আপনি হেসেল সামলান, আজকের বাজেটে আপনার প্রত্যাশা কি? গ্যাসের দাম কমাতে বলছে মানুষ। হ্যাঁ, সে তো অবশ্যই কমানো দরকার। আমি এখানে কি ক্যামেরার সামনে আসবো? আচ্ছা, অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমি আরও একজন মহিলাকে দেখতে পাচ্ছি, আপনার প্রত্যাশা কি?
বাজেটে? যে গ্যাসের দাম কমলে আমাদের সুবিধা হয়, মেয়েদের রান্না করা, এই যে সারাদিন বা সোনা রূপো, এর জন্য আমরা সবসময় মেয়ে যাদের গরিব ঘরের মেয়েদের বিয়ে দেওয়ার জন্য তারা খুব অসুবিধায় পড়ে যাচ্ছে। এর জন্য সরকারের কাছে আমরা অনুরোধ করছি যে দামটা কমিয়ে দিক। অর্থাৎ অয়ন, বুঝতে পারছো যে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল মঞ্চে মিছিলে যে স্লোগান তুলছে, সেটাও কিন্তু আজকে বাজেটের আগে জনগণের তার সুর, জনগণের রিংটোন, তারা কিন্তু সরকারের কাছে তারা কিন্তু যাতে দ্রব্যমূল্যর যাতে বৃদ্ধি না হয়, পকেটের স্বাস্থ্যের সঙ্গে নিত্যদ্রব্য যেগুলো আছে সেগুলো সামঞ্জস্য রেখে কিনতে পারেন, সেই প্রত্যাশাই কিন্তু সাধারণ মানুষের মধ্যে শিয়ালদা স্টেশন ঘুরে দেখতে পাওয়া যাচ্ছে। একেবারেই দেবাঞ্জন, একেবারেই, কারণ শিয়ালদা স্টেশন এমন একটা লোকেশন, এমন একটা ডেস্টিনেশন যে একেবারে যারা খেটে খাওয়া মানুষ তাদের প্রত্যেকের যদি পালস বুঝতে হয় তাহলে শিয়ালদা স্টেশন চলে যেতে হয়। কারণ এই মুহূর্তে আমরা যে বাজেটের দিকে তাকিয়ে রয়েছি সেটা তো মূলত মধ্যবিত্ত মানুষের কথা ভেবে, তার মধ্যে আসছে ভোট, অতএব ভোটের সঙ্গে মানুষের এই চাহিদা, এর সামঞ্জস্য কিভাবে রাখতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, আমরা আরেকটু পরিষ্কার হওয়ার চেষ্টা করব। কতটা এগোলো বাজেট পেশের কাজ, নির্মলা সীতারামন আজকে ঠিক কোন বেশভূষাতে আসছেন সংসদে, এবং তার আগে তিনি ঢোকার আগে যে একটা ফটোশ্যুট হয় যেখানে প্রচুর ফাইল তার পায়ের কাছে পড়ে থাকে, যার উপর নির্ভর করে একটা গোটা দেশের, একটা গোটা বছরের অর্থনৈতিক ভাগ্য। রাজীব চক্রবর্তী আমার সহকর্মী, একেবারে সরাসরি যেখানে বাজেট পেশ হবে সেখানেই রয়েছেন। আমি রাজীব, তোমার কাছে জানতে চাইবো যে ইতিমধ্যেই আমরা দেখেছি আর্থিক সমীক্ষার রিপোর্ট, সেখানে একটা সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে যে নিত্য প্রয়োজনীয় জিনিস তার মূল্য বৃদ্ধি ঠেকাতে এবার কিছু কিছু মাস্টার প্ল্যান, কিছু কিছু সিদ্ধান্ত ঘোষণা করতে পারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এই অবস্থায় তোমার কাছে আমার প্রশ্ন, বাজেট পেশের প্রস্তুতি কতদূর, কি তোড়জোড় দেখছো তুমি সেখানে? দেখো, একদম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পার্লামেন্ট যে বিল্ডিং, পার্লামেন্ট ভবন, সংসদ ভবন, তার ঠিক সামনে। এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি এই মুহূর্তে অর্থমন্ত্রক থেকে বেরিয়ে রাষ্ট্রপতি ভবনে গিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তিনি অনুমতি নেবেন, এটি একটি প্রথামাফিক বিষয়। তিনি অনুমতি নেওয়ার পর সেখান থেকে এসে পৌঁছবেন সংসদ ভবনে, ঠিক 10টা নাগাদ তিনি এসে পৌঁছবেন। তারপর 10টা 15 শুরু হবে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক, এবং সেই মন্ত্রিসভার বৈঠকে এই বাজেটকে ছাড়পত্র দেওয়া হবে। এগুলি সবই একেবারে নিয়ম, এগুলি সবই প্রথা। কিন্তু যে বিষয়টা তুমি বলছিলে খুব গুরুত্বপূর্ণ, যে এবারের বাজেট কি হবে, তার কারণ দেখো, গত বছর আয়করে একটা বিস্তর ছাড় দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য। যে নতুন রিজিম, তাতে একেবারে 12.5 লক্ষ পর্যন্ত রোজগারে ছাড় দেওয়া হয়েছে। এবার তাহলে কি, এই প্রশ্নগুলি সাধারণ মানুষের মনে ঘোরাফেরা করছে। এবার কেন্দ্রীয় স্তরে, অর্থাৎ যে জাতীয় স্তরে কোনো নির্বাচন নেই, লোকসভা নির্বাচন নেই, তাহলে নির্বাচন নেই যখন, তাহলে কেন্দ্রীয় সরকার কোন কোন বিষয়গুলিতে নজর রাখবে? গতবার বাজেটে আমরা দেখেছিলাম বিহারকে ঢেলে দেওয়া হয়েছিল। বাংলা, যখন পশ্চিমবঙ্গ সরকার বারবার তারা বঞ্চনার অভিযোগ করেন, এবার বাংলায় নির্বাচন রয়েছেন, আরও কয়েকটি রাজ্যে নির্বাচন রয়েছে, তার আগে কি বাংলাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে, বাংলার জন্য বিশেষ কোনো প্রকল্প ঘোষণা করা হবে, সেদিকে নজর থাকছে। কিন্তু সূত্র মারফত আমরা যে খবর পাচ্ছি তা হলো, এবার বাজেট কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করবেন 2047কে সামনে রেখে। 2047 আমাদের দেশের স্বাধীনতার 100 বছর। তার আগে দেশ গঠন করার জন্য যে যে সিদ্ধান্তগুলি, সংস্কার থাকবে, অর্থাৎ কিছু একেবারে কিছু কড়া সিদ্ধান্ত থাকতে পারে, আবার ভোটমুখী বাজেটও করতে হবে। এই দুইয়ের মধ্যে ভারসাম্য কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে রাখতে হবে। তিনি নবমবার বাজেট পেশ করতে চলেছেন। তিনি সেই ব্রিফকেসে বাজেট পেশ করার যে সিস্টেম, তাকে বন্ধ করে বই খাতা চালু করেছিলেন। তারপর সেখান থেকে তিনি ডিজিটাল ট্যাবের মাধ্যমে বাজেট পেশ করতেন। সাম্যের খেলা, একেবারে যেন সরু একটা দড়ি, সেই দড়ির এক পাশে রয়েছে দেশের দারিদ্র্য, দেশের জিডিপি, তার সঙ্গে এক পাশে রয়েছে দেশের আর্থিক উন্নয়ন, তার সঙ্গে রয়েছে জিএসটি, কর কাঠামো, সব কিছু মিলে একটা কঠিন কাজ, যে কাজটা বিগত 8 বছর ধরে করে আসছেন নির্মলা সীতারামন। কারুর প্রত্যাশা পূরণ তিনি করতে পেরেছেন, কারুর পারেননি। আমরা বরঞ্চ একটু কয়েকটা রাজনৈতিক প্রতিক্রিয়া শুনিনি নির্মলা সীতারামনের এর আগের 8টি বাজেট এবং আজ পেশ হতে চলা 9ম বাজেট ঘিরে কি বলছে রাজনৈতিক মহল, কিভাবে চলছে রাজনীতির তরজা, শুনুন।
আমাদের কোনো এক্সপেকটেশন নেই, এক্সপেকটেশনের কিছু নেই। আমরা দেখব কালকে কি আছে, কালকে কি করবেন কি না করবেন সে দেখব আমরা। তবে অনেক সময় দেখেছি যে বাজেট হয়, অ্যালটমেন্ট হয়, কিন্তু রিলিজ হয় না টাকা। সেরকম যেন না হয় এটাই বলছি। পশ্চিমবঙ্গ তো অলরেডি 12টা ট্রেন পেয়ে গেছে, নিশ্চয়ই পশ্চিমবাংলার লোক পাবে, কারণ পশ্চিমবাংলায় প্রায় 10.5-11 কোটি মানুষ থাকেন, তারা তো ভারতের বাইরে নয়। এখানকার সরকার করুক না করুক, কেন্দ্র সরকার তাদের জন্য করবেই। আর গরিব কল্যাণকারী যোজনার লাভ তার 81 কোটি মানুষ রেশন পাচ্ছেন, অন্যান্য সুবিধা পাচ্ছেন। তো সেটা ঠিকঠাক পৌঁছচ্ছে কিনা, যেগুলো পৌঁছয়নি সেটাকে শুধরানোর চেষ্টা হবে। দেশের অর্থনীতি এগোচ্ছে, মানুষের কাছে ক্রয় ক্ষমতা বাড়ছে, আর বিজনেসম্যানদের লাভও হচ্ছে। এবার হচ্ছে বাজেট। অর্থনীতিবিদরা কি বলছেন আমরা একটু শুনবো। গ্লোবাল কোম্পানি আমাদের এখানে এসে ডেটা সেন্টার এবং সেমিকন্ডাক্টর এবং চিপস তৈরির যে একটা নতুন ওয়েব এসছে, সেইটাকে সামনে রেখে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড, চিপস ওরিয়েন্টেড, ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড কিছু অ্যানাউন্সমেন্ট হয়তো থাকবে। ইলেকট্রিক ভেহিকেল রিলেটেড চার্জিং পয়েন্ট বা ব্যাটারি রিলেটেড কিছু সোর্স সেগুলো থাকতে পারে। সিনিয়র সিটিজেনদের কোভিডের পরে যে কনসেশনটা উঠে গেছিলো সেটা আবার হয়তো ফিরে আসতে পারে। কোনো জনমোহিনী বাজেট বা চমকদার বাজেট হবে বলে আমার মনে হয় না। ইট উইল বি রিফর্ম ওরিয়েন্টেড মিক্স বাজেট হবে বলেই আমার ধারণা। গত বছরের বাজেটে যেমন চাহিদার উপর জোর দেওয়া হয়েছিল, চাহিদা বাড়ানোর ওপর, এবছরের বাজেটে আমি আশা করব যোগান বাড়ানোর ওপর জোর দেওয়া হোক। অর্থাৎ যোগান যদি বাড়ে তাহলেই এই যে বর্ধিত চাহিদা এটা পূরণ করা সম্ভব হবে, এবং একই সঙ্গে আমাদের রপ্তানির বাজারেও আমরা বিক্রি করতে পারবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।